আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে কিছু বিষয় মাথার মধ্যে ঘুরছিল, তো আসলে সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আসলে ভিডিওটি করা। আমরা সকল রাজনৈতিক দল বাংলাদেশের, তা বিএনপি বলুন, বর্তমানে জামায়াত বলুন, এনসিপি বলুন, গণ অধিকার বলুন, ইসলামিক দলগুলো বলুন, ইসলামী আন্দোলন, হেফাজত, আমরা সবাই সবার মুখ থেকে শুনি জনগণ আমাদের সাথে আছে, জনগণ এটা চায়, জনগণ ওটা চায়, জনগণই সব কিছু। আমরা সবাই জানি সকল ক্ষমতার উৎস হচ্ছে একটি দেশের জন্য জনগণ। সর্বোপরি সকল কিছুর মালিক কিন্তু একমাত্র আল্লাহ। আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ। পৃথিবীর সৃষ্টিকর্তা, আমাদের লালনকর্তা, পালনকর্তা এক আল্লাহ। আমরা সবাই এক আল্লাহকে বিশ্বাস করি। আর পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে যারা পরিচালনা করেন, অবশ্যই তারা রাজনৈতিক দল, তাদের এই রাষ্ট্র পরিচালনার জন্য তারা যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদের এই ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ তাদেরকে ভোট দেয়, ম্যান্ডেট দেয়, তারা নির্বাচিত হয়, সংসদে যায়, একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি দেশকে পরিচালনা করে। জনগণকে পরিচালিত করার জন্যই তারা ক্ষমতা অধিষ্ঠিত হয়। এখন আমরা সবাই বলি জনগণ। আসলে জনগণ কারা? আমরা কি এটা ভেবে কথা বলি যে জনগণগুলো কারা? উদাহরণস্বরূপ আমি নিজেও একটি রাজনৈতিক দলের সমর্থক। আমি ওই রাজনৈতিক দলের নীতি, তাদের আদর্শ আমি বিশ্বাস করি। তো আমি কি জনগণের বাহিরে কোনো ব্যক্তি? আমি কি ভিন্ন গ্রহের কোনো, ভিন্ন জগতের কোনো মানুষ? অবশ্যই আমি বাংলাদেশের নাগরিক, অবশ্যই দেশের একজন জনগণ। রাজনৈতিকভাবে হয়তোবা কোনো একটি দলের সমর্থক। তাদের নীতির প্রতি, তাদের আদর্শের প্রতি আমার ব্যক্তিগত সমর্থন। 5ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ হাসিনার পতনের পর মুহূর্তে সকল রাজনৈতিক যারা বর্তমানে বাংলাদেশে আছে, ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক, তারা সবাই, রাজনৈতিক দল আছেন, তারা সবাই কিন্তু একটি কথা বলে, জনগণ তাদের সাথে আছে। এই জনগণ তাদের সাথে আছে, এই পরিমাপ করার পদ্ধতিটা কি? একটা উদাহরণ আমরা হয়তো কিছু আলোচনা করতে পারি। আমি শুরুতে বিএনপির বিষয়ে আসি। কম বেশি বিএনপির সমর্থক যারা সরাসরি ডাইহার্ড বিএনপি সমর্থক, প্লাস মাইনাস 1 কোটি প্লাস, 1 কোটির উপরেই হবে। তো এই 1 কোটি সরাসরি নেতাকর্মী, যারা সরাসরি নেতাকর্মী, আমি যদি 1 কোটি ধরে থাকি, তাহলে 1 কোটি নেতাকর্মীর ভিতরে আপনার তাদের পরিবার আছে, তাদের পরিজন আছে, তাদের আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন বাদে দিলাম, একটি নেতার পরিবারে, একটি কর্মীর পরিবারে যদি 5 জন সদস্য হয়ে থাকে, তাহলে তো সেখানে আমি ধরে নিলাম 3 জন ওই নেতার দিকে, ওই কর্মীটার, ওই সমর্থকের দিকেই ধাবিত হবে, সে প্রভাবিত করবে। আবার আমি জামায়াতের যদি দিকে খেয়াল করি, তাদের সারা দেশে আমি ধরি 50 লক্ষ নেতাকর্মী আছে, তাদের পরিবার আছে। ঠিক একইভাবে প্রত্যেকটা দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো যেই দলের কর্মী বেশি, যে দলের নেতা বেশি, যে দলের সমর্থক বেশি, স্বাভাবিকভাবেই, স্বভাবতভাবেই সেই দলটির সাথে বৃহৎ জনগোষ্ঠী যখন সংযোগ থাকে, সেই দলের নীতি আদর্শের প্রতি, সেই দলের দিকে যখন মানুষের সমর্থন থাকে, তাহলে কি তারা কি জনগণ নয়? বর্তমান 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আমি যে ধরি, বিএনপি সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বর্তমানে।
তারপরে আছে জামায়াত ইসলামী, তারপরে আছে স্বভাবত হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, আরও কিছু ইসলামিক দল, তারপরে কিছু বামপন্থী সংগঠন, তারপরে চলে আসে এনসিপি। আমি নিজেই যেহেতু প্রফেশনালি কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয়, কথা বলি মানুষের সাথে, কাজ করতে গেলেও তো আড্ডা হয় মানুষের সাথে, সে আড্ডার ছলেও জানা যায় যে আসলে কার কতটুকু সমর্থন। তো যখন কাজে বের হই, নর্মালি যদি বাংলাদেশের কোনো প্রান্ত অঞ্চলে যদি 10 দিনের জন্য বের হই বা হতাম, প্রতিদিন গড়ে যদি 10 জনের সাথে কথা বলি, বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি, 5 আগস্ট পরবর্তী, প্রতি 10 জনের মধ্যে 5 জনকে পাওয়া যাচ্ছে বিএনপি সমর্থক, 4 জনকে পাওয়া যাচ্ছে জামাত থেকে শুরু করে অন্যান্য দলের সমর্থক, 1 জনকে পাওয়া যাচ্ছে সাধারণ সমর্থক। তাহলে আমরা এটা যদি বিবেচনা করি, 10 জনে 1 জন যদি হয় সাধারণ সমর্থক। আবার খেয়াল করবেন, আমিও যদি কোথাও কোনো একটি মিডিয়ায় কথা বলতে যাব, বা হঠাৎ রাস্তায় যদি কোনো মিডিয়া কর্মী জিজ্ঞেস করে আপনি কাকে সমর্থন করেন, সঠিক উত্তরটা কিন্তু কেউ দেয় না। এটা প্রমাণিত, সঠিক উত্তরটা কোনো ব্যক্তি দিতে চান না। কারণ কে কাকে সমর্থন করেন, কে কার আদর্শ মেনে মেনে ওই দলটির প্রতি সমর্থন ব্যক্ত করেন, এটা সবাই নিজের ভেতরেই রাখে। বাট এটার বহিঃপ্রকাশ ঘটে যখন কোনো রাজনৈতিক দল তার কোনো জনসভা বলি, কর্মী সভা বলি, বিশেষ করে জনসভায় সেটা একটা বহিঃপ্রকাশ ঘটে। আমার দৃষ্টিতে আমি এভাবেই জনগণকে আমি বিবেচিত করতে চাই। হ্যাঁ, বৃহৎ একটা জনগোষ্ঠী আছে, সাধারণ জনগোষ্ঠী, যারা সুইং ভোটার, যারা আসলে নির্বাচনে বড় একটি প্রভাব বিস্তার করে, তাদের ভোটই অনেক সময় অনেক দলের জয় পরাজয় নির্ধারিত হয়। এখন আসে অনলাইনের বিষয়। বর্তমানে দেখছি এনসিপি তারা হয়তোবা অনলাইনে তাদের লাইক, কমেন্ট, পোস্ট শেয়ার করা নিয়েই তারা ভাবছে যে দেশের লক্ষ লক্ষ জনগণ তাদের প্রতি সমর্থন ব্যক্ত করে। আসলে কি তাই? কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে, অন্তত আমাদের বাংলাদেশে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ভুয়া আইডি, বা আমরা যাকে বলি বট আইডি। কিছুদিন আগে আমাদের উদীয়মান তরুণ নেতা, গণ অভ্যুত্থানের একজন সফল নায়ক সার্জিস আলম, তিনিও উত্তরবঙ্গে একটি প্রোগ্রামে বলছেন যে এক একজন 8-10টি করে ভুয়া আইডি খুলতে, যে আইডি দিয়ে প্রচার করতে। মানে যে জিনিসটা অপ্রকাশিতভাবে প্রতিষ্ঠিত, সেই জিনিসটাকে তার এই বক্তব্যের মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠিত যে বাংলাদেশে অনলাইনে বহু আইডি আছে, যেটাকে আমরা ভুয়া আইডি বলি, ফেক আইডি বলি, বা অনেকে এখন রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ হিসেবে বটর আইডি বলে থাকেন। তাহলে আমরা যদি ধরে নেই অনলাইনে যদি এত জনসমর্থনের ভিতরে ম্যাক্সিমাম যদি হয় ভুয়া আইডি থেকে লাইক, কমেন্ট, শেয়ার হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে ধরে নিব যে একটি দলের সমর্থকের মাপকাঠি হিসেবে? কিভাবে সেটাকে আমরা বিশ্লেষণ করতে পারি? এটা আসলে ভাববার বিষয়। সর্বোপরি এটা বলতে পারি, অনলাইনই সব কিছুর নিয়ামক নয়। অনলাইনই সকল জনসমর্থন পরিমাপের সঠিক নিয়ম হতে পারে না। কারণ এখনও বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী অনলাইনে লাইকও করেন না, কোনো কমেন্টও করেন না, কোনো শেয়ারও করেন না। আর বিশেষত একটি পোস্টে ধরে নিলাম
আজকে হাসনাত আবদুল্লাহ বলি বা আমাদের নাহিদ ইসলাম বলি, যারা আমাদের 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানের নায়ক, যাদেরকে আমরা বলি, ভাবি, দেখে এসেছি, তাদের একটি পোস্টে যদি 5 লক্ষ লাইক হয় আর কমেন্ট যদি হয় 1 লক্ষ, 1 লক্ষ কমেন্টের ভিতরে ধরে নিতে হবে মিনিমাম 50% ফেক আইডি থেকে এসেছে। অথবা শুধু তাদের দৃষ্টিতে না, আমি বলি যে ধরেন আমি বিএনপির একটা আইডি দিয়ে উদাহরণ দিই, বিএনপির ধরেন একটা পেজে 1 লক্ষ কমেন্ট, সেখানে 20-30 হাজার হতে পারে ভুয়া। অস্বাভাবিক না, যেহেতু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমি জামায়াতের ক্ষেত্রে যদি বলি, তাদের অনলাইনে এত লাইক কমেন্ট, 50% ফেক কমেন্ট হতে পারে ভুয়া আইডির কারণে। তো সর্বোপরি এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমার ব্যক্তিগত মতামত, অনলাইন কখনো জনসমর্থন নির্ধারণের কোনো পরিমাপক হতে পারে না। হ্যাঁ, প্রভাব বিস্তার করে ক্ষেত্র বিশেষে, একটা শ্রেণীর উপরে প্রভাব বিস্তার করে, কিন্তু যেহেতু দেশের বৃহৎ জনগোষ্ঠী এখনও অনলাইনে ওই পরিমাণ অ্যাক্টিভ নয়। যেমন আমি আমার বাবার কথা বলি, আমার বাবা কখনো ফেসবুকে লাইকও করে না, কমেন্টও করে না, শুধু স্ক্রল করে দেখে। উনি কিন্তু কাউকে লাইকও দিচ্ছে না, কাউকে কমেন্টও করছে না। এটাকে আমি কি ধরে নিতে পারি? তার মানে এরকম বৃহৎ জনগোষ্ঠী রয়ে গিয়েছে এর মধ্যে। আমরা একটা রাজনৈতিক দলের জনসমর্থনের আসল নিয়ামক, পরিমাপক এবং পদ্ধতি হচ্ছে একটি জাতীয় নির্বাচন। সে জাতীয় নির্বাচনই বলে দেয় যে দলটি ক্ষমতায় আসেন জনগণের ভোটে, হোক বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশে, সে দলটি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয় এবং বোঝা যায় জনগণ তাকে সমর্থন দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা এ পর্যন্ত যতগুলো আমার চোখে দেখা, আমি 91 নির্বাচনটা ছোট ছিলাম, হয়তো বা 91 নির্বাচনে আমার 4-5 বছর বয়স, 96 ইলেকশনে হয়তো আর একটু বয়স, মোটামুটি 96 ইলেকশনে আমি ভালোভাবে বুঝি, 2-2বার ইলেকশন হয়েছে। তো ওই ইলেকশনে তো দেখলাম আসলে বিলো 50% যারাই ক্ষমতায় গিয়েছে, 40, 42, 45, 38 বা 37 অন অ্যান অ্যাভারেজ ভোট। আসলে আমাদের দেশে ওই পরিমাণ ভোট কাস্টিংই হয় না। আমরা এখন ধরে নিচ্ছি আমাদের দেশে বর্তমানে ভোটার 13 কোটি প্লাস মাইনাস। 13 কোটি ভোট কি কাস্ট হবে? 13 কোটি ভোটার কি ভোট কেন্দ্রে ভোট দেবে? এর মধ্যে একটি বৃহৎ সংখ্যা নির্বাচনের কাজেই ব্যস্ত থাকবে, নির্বাচনের কার্য পরিচালনার দায়িত্বে থাকবেন। আবার যারা ভোটার, তারাও কিন্তু সবাই ভোট কেন্দ্রে যাবেন না। তা আমরা যেভাবেই বলি না কেন, যেভাবেই বুঝাই না কেন, একটা শ্রেণী যাবেন না। তারা অতীতেও যায়নি, বর্তমানেও যাবে না। বাট অ্যাভারেজ যদি আমি হিসাব করি, 13 কোটির ভিতরে 10 কোটি ভোটার ভোট কেন্দ্রে যাবেন। সেখান থেকে নির্ধারণ হবে কোন দলটি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন। তো আমরা আশা করি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঘোষণা করেছিলেন এপ্রিলে নির্বাচন, একটা ঘোষণা দিয়েছেন উনি। আবার আজকে যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি বৈঠক হয়েছে। হয়তো বৈঠকটি ফলপ্রসূ, কিছু চাওয়া পাওয়া থাকবে দুজনেরই। জনাব তারেক রহমান সাহেব বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো, রোজার পূর্বে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন যে হ্যাঁ, যদি তার আগে যদি আমি বা তিনি বলেছেন যে বিচার এবং সংস্কারের কাজটা যদি উনি এগিয়ে নিয়ে যেতে পারেন, হয়তোবা রোজার আগেই আমাদের বাংলাদেশে নির্বাচন সম্ভব। তা আমরা জানতে চাই, বুঝতে চাই এবং মানতে চাই যে একটি দলের জনসমর্থনের নির্ধারণের, পরিমাপ করার একমাত্র উপায়, মাধ্যম একটি জাতীয় নির্বাচন।
এটা সবাইকে মানতে হবে। আমরা যেভাবেই অনলাইনে ইনফ্লুয়েন্স করি বা যাই করি না কেন, আমাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে। সকল কিছুর উৎস হচ্ছে আমাদের জনগণ। তো আমরা আশায় থাকি সামনে একটি নির্বাচন হবে, আমরা ভোট দিতে পারবো, আমরা আমাদের পছন্দের দলকে ভোট দিব, পছন্দের প্রার্থীকে আমরা সংসদে পাঠাবো। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।